নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন ধারাবাহিকভাবে পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই পাঠটি আগে আমরা সাপ্তাহিক করতাম, প্রতি রবিবার সপ্তাহে একটি দিন আমরা করতাম, কিন্তু আমাদের অনেক সাবস্ক্রাইবার বা যারা নিয়মিত শোনেন তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যদি এটি প্রত্যেক দিন পাঠ করা যায় তাহলে তার একটি ধারাবাহিকতা থাকে, মধ্যে যে দীর্ঘ একটা ছেদ হয়ে যাচ্ছে তাতে সংযোগ ঘটাতে একটু অসুবিধা হয়। তাই তাদের কথাকে মান্যতা দিয়ে আমরা প্রত্যেক দিন ঠাকুরের এই মুখনিসৃত বাণী, এই মুখনিসৃত কথা, শব্দ যাই বলুন না কেন, এটি আমরা প্রত্যেক দিন পাঠ করছি। এই পাঠ করতে গিয়ে আমরা যে কথাটা বলি, এর আগেও বহুবার বলেছি, আজকেও বলছি, আপনি সাকার হতে পারেন বা নিরাকারে বিশ্বাস থাকতে পারে, আপনি আস্তিক হতে পারেন অথবা আপনি নাস্তিক হতে পারেন, আপনার পরমেশ্বরের প্রতি বিশ্বাস থাকতে পারে, আপনার নাও থাকতে পারে। যেই হোক, রামকৃষ্ণ কথামৃত অবশ্যই শুনুন। তার কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি ইতিহাসের উপাদান। এই গ্রন্থটির মধ্যে দিয়ে আমরা সেই সময় সমাজটাকে, সেই সময় সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা আমরা এগুলো বুঝতে পারি। এবং সব থেকে বড় কথা, ঠাকুর এর একটি নিজস্ব দর্শন ছিল, যে ফিলোসফি আসলে আমাদের মানবের ফিলোসফি। আমরা সংসার জীবনে প্রতিনিয়ত অনেক অনেক সমস্যার সম্মুখীন হই, কিন্তু আমরা দেখতে পারি ঠাকুর সেই সকল সমস্যার সমাধান নিমিষের মধ্যে সমাধান করে দেন। কিভাবে সেই সকল সমস্যা থেকে আমরা মুক্তি পাবো? আমাদের মধ্যে যে সকল জিজ্ঞাসা থাকে ঈশ্বর সম্পর্কে, সমাজ সম্পর্কে, পরিবার সম্পর্কে, ঠাকুর সেই সকল জিজ্ঞাসার সুন্দর উত্তর দেয়। কিন্তু কিভাবে যে তিনি, তার এই কথা আমাদের কাছে অমৃত হয়ে ওঠে। আসলে ঠাকুর কিন্তু এখানে জ্ঞানের কথা বললেও আশ্চর্যের ব্যাপার এটাই বিশ্বদ্য, ঠাকুর কখনো খুব কঠিন শব্দবন্ধ, কঠিন বিষয়, কঠিন উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাননি। ঠাকুর বুঝিয়েছেন আমাদের ভাষায়, আমাদের মাটির ভাষায়, আমরা যে ভাষাতে স্বচ্ছন্দ, যে আমাদের মুখের কথ্য ভাষা যেটা, সেইভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, আমরা প্রত্যেকদিন যেখানে যাওয়া আসা করি, আমরা যে সকল সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকি, সেই সকল সম্পর্ক, সেই সকল ব্যবহার্য জিনিসপত্র, আমাদের যাতায়াতের পথ, এগুলোই উদাহরণ হিসেবে ঠাকুর উঠিয়ে এনেছেন। আমাদের আশ্চর্য হয়ে যেতে হয় যে কিভাবে এটি সম্ভব। একজন মহাপুরুষ, সেই জন্যই তিনি মহাপুরুষ, আর সেই জন্যই তার কথা শুনতে আমাদের এত ভালো লাগে। তাই বলছিলাম যে আপনি যাতে বিশ্বাস করুন, একজন মানুষ হিসেবে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে ওঠার জন্য, একজন সৎ মানুষ হয়ে ওঠার জন্য অবশ্যই পাঠ করা প্রয়োজন হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আর তাই আমরা পাঠ করি এবং আমরা জানার চেষ্টা করি। আরেকটি কথা বলি, যারা প্রত্যেকদিন শুনছেন তারা তো শুনছেন, যারা আগে শোনেননি, যদি আগের পর্বগুলো শুনতে চান তাহলে প্লে লিস্টে আমরা সেগুলি সংযুক্তি করে রাখছি, আপনারা অবশ্যই শুনে নিতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনি যে কেবল নোটিফিকেশন পাবেন তা নয়, আমরা উৎসাহিত হব। আপনারা এই যে চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই, আর আমাদের পাথেয় হচ্ছে এই উৎসাহই। এই উৎসাহকে সম্বল করেই, এই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যতটুকু পড়েছি তার পরবর্তী পর্যায় থেকে। আমরা পড়ছিলাম কমল কুটিরে শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন, এই পর্যায়টা আমরা পড়ছিলাম। এরপরে আমরা যেখানটি পড়ব সেখানটি হচ্ছে যে শ্রীযুক্ত কেশবের
হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা। আমরা এই পর্যায়ে কিছুটা পিছিয়ে যাব, অর্থাৎ কেশব সেনের সঙ্গে ঠাকুরের কিরকম সম্পর্ক ছিল। আমরা এখন অবস্থান করছিলাম হচ্ছে সেই বলরাম মন্দিরে যখন ঠাকুর এসছে, ক্যাপ্টেনের বাড়িতে যখন গিয়েছে, প্রাণকৃষ্ণ দত্তের বাড়িতে যখন গিয়েছে, প্রাণকৃষ্ণের বাড়িতে গিয়েছে, প্রাণকৃষ্ণ দত্ত না, প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, তার বাড়িতে গিয়েছে, সেই 1882 সালের কথা, সেই জায়গাটায় আমরা ছিলাম। এখন আমরা একটু এই যে পর্যায়ে, এই পর্যায়ে আমরা কিছুটা পিছিয়ে যাব, একদম শেষের দিকে এসে যদি আমরা পুরোটা পড়ে উঠতে পারি যে 1879 খ্রিস্টাব্দে ঠাকুর কেশব সেনের বাড়িতে গিয়েছিলেন, তখন কি ঘটেছিল এবং মাস্টার কিভাবে দক্ষিণেশ্বরে এলেন, কার হাত ধরে, কার মাধ্যমে মাস্টার এই দক্ষিণেশ্বরে এলেন শ্রীম, সেই জায়গাটা আমরা আজকে জানবো। এবং এইটাই অতি প্রয়োজন, তার কারণ হচ্ছে মাস্টার যদি না আসতেন তাহলে কিন্তু আমরা এই অমূল্য গ্রন্থ কাহিনী পেতাম না। ঠাকুরের এই যে বাণী, এই বাণী যুগের সঙ্গে সঙ্গে একটা সময় কোথায় হারিয়ে যেত, কিন্তু মহাপুরুষের বাণী সব হারাতো না, থেকে তো যেত নিশ্চয়ই কিছু, কিন্তু এই যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, এ কিন্তু আমরা অবশ্যই পেতাম না। এটি হচ্ছে একদম বাস্তব কথা। আর আমরা এই গ্রন্থ যখন পাঠ করছি, এখানে আমরা বিভিন্ন মানুষের দের পাচ্ছি যারা এই ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন এবং ঠাকুরের আলোয় আলোকিত হয়ে যারা স্বমহিমায় বিজড়িত হয়েছিলেন, স্বমহিমায় যারা বাস করছিল, মানে কাজ করে গিয়েছেন মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, সেই তাদের পরিচয়ও আমরা দিচ্ছি। আর ঠাকুর যেখানে যেখানে গিয়েছিলেন যথাসম্ভব চেষ্টা করছি সেই সকল জায়গার পরিচয় দিয়ে দেওয়া। আর যখন আমরা কোনো অচেনা শব্দ পাচ্ছি তখন তার যেমন ব্যাখ্যা করছি, ঠিক তেমনই যখন ঈশ্বর সাধনার কথা বলা হচ্ছে, যদিও সারা বই জুড়ে ঈশ্বর সাধনারই কথা, সেগুলিরও আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। জানি না সেটি আপনাদের ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। আমরা চেষ্টা করব তখন অন্য কোনোভাবে নিজেদেরকে উপস্থাপন করার। তা আমরা এর আগের দিন দেখছিলাম কমল কুটিরে শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত কেশব সেন, যেখানে বলছেন যে ঈশ্বর লাভ কি করে হতে পারে, ঈশ্বর লাভের জন্য কি করা যেতে পারে। আমরা দেখছিলাম যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরভাবে ঈশ্বরের পূজা করার পদ্ধতি। আজকে আমরা এর পরের পর্যায়টা দেখব। আমরা আজকে একটু পিছিয়ে যাব, 1875 সালে পিছিয়ে যাব, যেখানে কেশবের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে সেই সময়। তা এইরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রী রামকৃষ্ণ কথার ছলে নানা উপদেশ দিয়াছিলেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মিরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বর পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয় ভাবে ভাবিত যোগী পুরুষ কি রূপে দেখা যাইতেছে। 1876 জানুয়ারি আবার মাঘ উৎসব আসিল। তিনি টাউন স্কুলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি, আওয়ার ফেথ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের অনেক কথা বলিয়াছিলেন। দেখুন, এই যে কেশবচন্দ্র সেন বা ব্রাহ্ম সমাজে যারা ছিলেন, তারা তো সব বিদ্বৎ সমাজের মানুষ ছিলেন, তারা বিদ্যা চর্চা করতেন। তারা যখন ঠাকুরের কথা লিখলেন এইভাবে, এই যে মিরর পত্রিকা,
হ্যাঁ, তা মিরর পত্রিকায় তিনি যখন লিখেছিলেন, তা সেই সময় ইংরেজিতে লিখেছিলেন এবং বিদ্বৎ সমাজের কাছে ঠাকুরের একটি পরিচয় হয়েছিল। সেই জন্য তার এই যে ঠাকুরের বাণী, ঠাকুরের ভূমিকা প্রসারে এই কেশবচন্দ্র সেনের বা ব্রাহ্ম সমাজের বিভিন্ন প্রতিনিধিরা, যারা আসলে নিরাকারে এক ব্রহ্মে একশ্বরবাদে বিশ্বাস করতেন, তারা ব্রহ্মের উপাসনা করতেন, তারাও কিন্তু ঠাকুরের মাহাত্ম্যে সেই ঠাকুরের কথা প্রচার করে গিয়েছেন। এখানে একটি কথা বলছে, সেটি না বললে হয় না, সেই পরিচয়টা এখানে দিয়ে রাখি। তার কারণ হচ্ছে, ঠাকুরের কথা বলতে গেলে এই যে বেলঘরের বাগান বাড়ি, এই যে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি। ঠাকুর এই বেলঘরের বাগানে গিয়েছিলেন এবং কেশবচন্দ্র সেন তাকে সেখানে দর্শন করেছিলেন এবং তারপর তার সে অসাধারণ ঠাকুর সম্পর্কে যে অসাধারণ বিশ্লেষণ, সে অসাধারণ বিশ্লেষণ পরবর্তী সময় খুব কম মানুষই কিন্তু করতে পেরেছেন। তাহলে দেখুন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্ম ধর্মের সেই একজন হোতা, যিনি নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন, কেশব সেন, তিনি কিন্তু এই ঠাকুরের প্রভাবে আস্তে 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 হিন্দু ধর্মের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হচ্ছে, হিন্দু ধর্মের মাহাত্ম্যর প্রতি আকৃষ্ট হচ্ছে। তাহলে দেখুন, চলুন আজকে আমরা একটু জেনে নিই, বা এখন একটু জেনে নিই এই বেলঘরের বাগান বাড়িটি সম্পর্কে। এই যে বেলগুড়িয়া বাগান বাড়ি, এই বেলগুড়িয়া বাগান বাড়ি হচ্ছে আসলে জয়গোপাল সেনের বাগান বাড়ি ছিল, যার নামটি ছিল হচ্ছে তপবন। শ্রী শ্রী ঠাকুর তার ওই হৃদয়কে সঙ্গে নিয়ে এই বেলগুড়িয়ার বাগান বাড়িতে, যেটি বর্তমান ঠিকানা হচ্ছে 8 নম্বর বিটি রোড, সে আগমন করেছিলেন এবং সেখানে কেশবের সঙ্গে তার, কেশবচন্দ্র সেনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। ফলে এবং কেশবচন্দ্র সেনকে আমরা দেখেছি যে কেশবচন্দ্র সেন পরবর্তীকালে ঠাকুরের এই যে মাহাত্ম্য, এই ঠাকুরের মাহাত্ম্য তিনি প্রচারে এবং একটি বিশেষ ভূমিকা নিয়েছিল। শুধু তাই নয়, এই যে পরোক্ষভাবে এই যে আমাদের শ্রীমজে ঠাকুরের কাছে এসেছিলেন, পরোক্ষভাবে কেশবচন্দ্র সেন কিন্তু কিছুটা দায়ী ছিলেন। কেন, সেটি এর পরেই বুঝতে পারবেন। এবং বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন মনীষীরা যখন এখানে আসতেন, যারা ধার্মিক মানুষ, যারা ধর্মচর্চার সঙ্গে, যারা ধর্মের প্রসারক এবং প্রচারক, তারা যখন আসতেন, তাদেরকে এই ঠাকুরের কাছে নিয়ে আসতেন। তা কেশবচন্দ্র সেন যেমন একটি ঠাকুরের, যদি আমরা ঠাকুরের ইতিহাস রচনা করি, সেখানে কেশবচন্দ্র সেনের যেমন একটি বড় ভূমিকা থাকে, তাই কেশবের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল সেই স্থানটির তো কথা একটু বলতেই হয়। তা এই জয়গোপাল সেনের, আসলে জয়গোপাল সেনের বাগান বাড়ি ছিল এটি বেলঘড়িয়ায়, যেটি তপবন নাম, বর্তমান ঠিকানা হচ্ছে 8 নম্বর বিটি রোড। এখানেই কেশব সেনের সঙ্গে প্রথম দেখা হয় ঠাকুরের। এবং এই যে কেশব সেন হচ্ছে উচ্চ আধ্যাত্মিক অবস্থা, তার সবসময় একটা ব্রহ্মর উপাসনা করেন, এতে ঠাকুর খুব প্রীত হয়েছিল। এই সময় থেকেই তাদের মধ্যে একটি গভীর অন্তরঙ্গতার সূচনা হয়েছিল। এই দিনটি কবে ছিল? এই দিনটি ছিল 15ই মার্চ 1875। আবার 14ই মার্চ 1875, অর্থাৎ তার কিছুদিন পরেই এই বেলঘড়িয়ায় এসে কেশব সেনের সঙ্গে ঠাকুর ধর্ম আলোচনা করেন। এই সময় ধর্মতত্ত্ব নামে একটি মাসিক পত্রিকায় ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় প্রকাশিত হয় এবং 1879 সালের সেপ্টেম্বরের 15ই সেপ্টেম্বর তারিখে ব্রাহ্ম সমাজের যে ভাদ্র উৎসব, সে ভাদ্র উৎসবের সময় কেশবের নিমন্ত্রণে ঠাকুর আরেকবার এই বেলঘড়িয়ার তপবনে গিয়েছিলেন। তা এই যে ফলে এই বুঝতে পারছেন, এরই একটা, এই যে বাগান বাড়ি, বেলগাছিয়ার যে বাগান বাড়ি, তারই একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। তা এবং এইখানে পরিচয় হওয়ার পর কেশব সেন কি অসাধারণ ঠাকুরের একটি বর্ণনা দিলেন, আমরা সেটি পাঠ করলাম এবং দেখলাম ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পর হিন্দু ধর্মের প্রতি এই কেশব সেন আকৃষ্ট হচ্ছে এবং তার উপর তার যে ঠাকুরের যে বিভিন্ন কথা, ঠাকুরের যে বিভিন্ন বাণী, সেগুলো সে প্রচার করছেন। শ্রী রামকৃষ্ণ তাহাকে যেমন বাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর মাগোৎসবের সময় ও অন্যান্য সময়ও
কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কমল কুটির সম্পর্কে একটু আগেই আমি বলেছি, মানে এর আগের পর্বে বা গতকালই আলোচনা হয়েছে, তাই সেটি আর বললাম না। কমল কুটিরে নিয়ে আসতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তি ভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। বেলঘরের তপবন বলতে একটু আগে বললাম যে বেলঘরের বাগান বাড়ি। 15 সেপ্টেম্বর সোমবার 31 ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী আবার 21 সেপ্টেম্বর কমল কুটির উৎসবে যোগদান করতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। এটিও এর আগের দিন আলোচনা করেছি আমরা, যে ঠাকুরের যে আমরা ওই যে ছবিটা পাই, যে ছবিতে তিনি সমাধিস্থ হয়েছিলেন, সেই ছবিটা কিন্তু এই ব্রাহ্ম ভক্তের মধ্যে যখন এসেছিলেন, তাদের উপাসনা, তাদের ভক্তি গীতি এবং ভক্তির যে প্রদর্শনে তিনি সমাধিস্থ হয়েছিলেন। কিরকম? ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বুধবার মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়ে তাকে দর্শন করেছিলেন। তা আমরা বলছিলাম যে আমরা একটু পিছিয়ে গিয়েছি। সেই পিছিয়ে গিয়ে কি করে সেই সময়টা আমরা একদম এক ধাক্কায় 79 সালে চলে এসেছি, 1879 সালে। আসলে এখানটায় শ্রীমা বোঝাতে চাইছেন যে কেশব সেনের সঙ্গে ঠাকুরের কিরকম একটি সম্পর্ক ছিল এবং কেশব সেন কিভাবে আমাদের হিন্দু ধর্মের প্রতি সশ্রদ্ধ হয়ে ওঠেন এবং ঠাকুরের মাহাত্ম্যে তিনি আমাদের এই হিন্দু ধর্মে ব্রাহ্ম সমাজের থেকেই আমাদের হিন্দু সমাজের প্রতি তিনি কিভাবে আকৃষ্ট হন এবং এইখান থেকে তিনি কিভাবে তিনি এই ধর্মের মাহাত্ম্যকে প্রচার করতে শুরু করেন। সেই বলছেন 1879 29 অক্টোবর বুধবার বাংলার বলছে 13 কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারে এই জায়গাটাতেই একটি খুব ভালো ঘটনা ঘটে, আপনারা শুনুন। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি, প্রায় 80 জন ভক্ত, সঙ্গে পতাকা, পুষ্প পল্লব, খোল, করতাল, ভেড়ে, হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে। ব্রাহ্ম ভক্তগণ পঞ্চবটি হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করেছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কি অসাধারণ কথা! দেখুন, ঠাকুর বলছেন যে আমাদের এই যে ব্রহ্ম আত্মা সেই ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বললেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বললেন, মহাশয়, এখন অত দূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলিবে গোড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা যতদূর পারো তাহাই বলো। এই জায়গাটা একটু বুঝুন। ঠাকুর বলছেন যে যখন নাকি
বললেন ঠাকুর যে ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান, এই যে বললেন, তখন যে সকল যারা ব্রাহ্ম ধর্মে যারা বিশ্বাসী, যারা নিরাকারে বিশ্বাসী, তারা তো এই কথা বললেন। কিন্তু তারপর যখন বললেন যে বলো তোমরা গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব সেন বললেন, হাসতে হাসতে বললেন যে আজকে আর অত দূর যাওয়া যাবে না। অর্থাৎ আমরা তো একেশ্বর বাদে বিশ্বাসী, আমাদের উপাসনা ভিন্ন। আজকে ঠাকুর এসে তাদেরকে হিন্দু মতে, হিন্দু তাদের উপাসনা করাতে চাইছেন। সেই বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব, অর্থাৎ একের থেকে অধিক ঠাকুরে যখন চলে যাচ্ছেন, দেবতায় যখন চলে যাচ্ছেন, তখন কেশব সেন তাকে বললেন যে এইটি যদি আমি বলি তাহলে লোকে বলবে গোড়া, অর্থাৎ হিন্দু, হিন্দু গোড়া হিন্দু। আর ঠাকুর কিন্তু, ঠাকুরের এটাই মহিমা, ঠাকুর তো তখন আত্মস্থ হয়ে মগ্ন হয়ে বলে যাচ্ছেন। সেই তিনি তো আর অত বিষয়ের মধ্যে ঢুকতে পারতেন না যে আমি এই কথাটি বলবো ওই কথাটি বলবো না, এত মেপে ঝুঁকে তো চলতেন না। তাই জন্য ব্রাহ্ম সমাজে গিয়ে তিনি বলেছেন সেই মন্ত্র। তখন কেশব সেন তাকে বললেন যে এই কথা বললে তো আমাদেরকে সবাই গোড়া বলবে, আজকে এত দূরই থাক আর কি, যে এই ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। তা ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে সরল মানুষ ছিলেন, তিনি মেনে নিলেন। এবং ঠাকুরের উদারতা এইটাই, তিনিও সঙ্গে সঙ্গে হাসিতে বললেন, হাসতে হাসতে বললেন, বেশ, তোমরা অর্থাৎ ব্রহ্মরা যতদূর পারো তাহাই বলো। তার মানে কি? তার মানে বলছে তুমি যতটা পারবে ততটাই বলো, ঈশ্বরের নামটা করো। তুমি তোমার পথে বলো, তুমি তোমার মতে বলো, কিন্তু ঈশ্বরের নামটা বলো। কিছুদিন পর 13ই নভেম্বর 28শে কার্তিক 1879, কালী পূজার পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। তা এর আগের দিন আমরা রামের কথা বলেছি, তা মনমোহনের কথা বলেছি, আজকে একটু গোপাল মিত্রর কথা বলি। এরা প্রথম দিন, মানে এই কালী পুজোর দিন ঠাকুরকে প্রথম দর্শন করেন। গোপাল সম্পর্কে বলতে গেলে, গোপাল মিত্র আসলে এই যে রামের কথা বলেছি, রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, এই এই দুজনের সঙ্গেই ঠাকুরের কাছে মানে দক্ষিণেশ্বরে তিনি যান। এবং দিনটার কথা আমরা একটু আগেই বললাম, সেই দিনে ঠাকুরকে প্রথম দর্শন করেন এবং ঠাকুরের দর্শন পেয়ে কিন্তু তিনি মুগ্ধ হয়ে যান। এবং তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে প্রতি রবিবারে গোপাল ঠাকুরকে দর্শন করতে দক্ষিণেশ্বরে চলে যেতেন। এরপরে আমরা পাচ্ছি 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কি রূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দেখুন ঠাকুরকে কেমন দৃষ্টিতে কেশব সেন দেখতেন। দেখুন এখানে বলছে যে দক্ষিণেশ্বরে পরমহংস সামান্য নহে, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। উনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে এ দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। দেখুন ঠাকুর কেমন ছিলেন, ঠাকুর সম্পর্কে সে বিদ্বৎ সমাজের মানুষদের, ব্রাহ্ম সমাজের মানুষদের কি ধারণা ছিল, এই দুটি লাইনে আমরা সেটি পেয়ে যাই। আবারও বলি সেই অসাধারণ কথাটি, বলছেন যে দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়, গ্লাস কেস অর্থাৎ কাচের শোকেসে রাখতে হয়। ইহার কিছুদিন পরে 1881 মাগোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যায়। তখন রাম,
মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। এই যে আবার এরই কিছুদিন পর 1881 খ্রিস্টাব্দে মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যখন এলেন, তখন তা কে ছিলেন? রাম মনমোহন, জয়গোপাল সেন। এই জয়গোপাল সেন সম্পর্কে একটু বলতে হয়। জয়গোপাল সেন হচ্ছে ঠাকুরের যারা ভক্ত ছিলেন, অন্যতম ভক্ত ছিলেন এই জয়গোপাল সেন। ইনি কিন্তু এই কেশব সেনের মতন ইনিও ছিলেন ব্রাহ্ম ভক্ত। তা 1875 খ্রিস্টাব্দে বেলঘরিয়ার যে বাগান বাড়ি, যার কথা আমরা একটু আগেই উল্লেখ করলাম, তার বাড়িতেই কিন্তু কেশবচন্দ্র সেনের সঙ্গে রামকৃষ্ণের দেখা হয়েছিল। এই যে জয়গোপাল সেন, এই কলকাতার তার মাথা ঘষা গলিতে তার বাড়ি ছিল। এই মাথা ঘষা গলি সম্পর্কে আমরা এরপরে আমরা কোনো একদিন আলোচনা করব, যখন দেখব ঠাকুর সেই মাথা ঘষা গলির যে বাড়ি জয়গোপাল সেন, সেখানে তিনি পদার্পণ করছেন। তা জয়গোপাল সেন এই ঠাকুরের একান্ত অনুগত ছিলেন। জয়গোপালের বাড়িতে ঠাকুর প্রায় যেতেন এবং ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন এবং ভক্তগণকে উপদেশ দিতেন। ভক্তগণের উদ্দেশ্যে বাণী তিনি বলতেন। তা জয়গোপাল নিজেও মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন। কিন্তু জয়গোপাল সেন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন, কিন্তু তারপরেও ঠাকুরের কাছে কিন্তু তিনি নিয়মিত যেতেন এবং ঠাকুরের যারা ব্রাহ্ম ভক্ত ছিলেন তাদের মধ্যে জয়গোপাল সেন ছিলেন অন্যতম। তা এই জয়গোপাল সেনের হচ্ছে একটি বড় ভূমিকা ছিল এই ঠাকুরের বাণী প্রচার এবং প্রসারের ক্ষেত্রে। 1803 শকাব্দ 1 শ্রাবণ, কৃষ্ণা চতুর্দশী, 1288 বঙ্গাব্দ, শুক্রবার, ইংরাজির 15 জুলাই 1881 কেশব আবার শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে হইতে স্টিমারে তুলিয়া লন। দেখুন, এই যে শ্রীমর, এই যে কথা, কি অসাধারণ একটি গ্রন্থ। কেন বলি? এটা ইতিহাসের একটি দলিল, ইতিহাসের একটি উপাদান। এখানে দিনক্ষণ ব্যক্তি ধরে ধরে, বাংলা তারিখ, ইংরাজি তারিখ, সাল ধরে ধরে তিনি যতটা সম্ভব তার মনে রয়েছে, তার স্মৃতিতে রয়েছে, এবং তিনি তো নোট করে রাখতেন, কখনো কখনো ওই ধুতির খোঁটায় পর্যন্ত লিখে রাখতেন। যতটা সম্ভব হয়েছে নির্ভুলভাবে তিনি সেগুলো লিখে দিয়ে গেছেন আমাদের কাছে। হয়তো বইটা পড়তে কোথাও কোথাও বারবার বাধা আসতে পারে, একটু নিরস লাগতে পারে, কিন্তু যখন ঠাকুরের কথা আসবে তখন দেখবেন আবার সেটি রসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে পুরো বইটার মধ্যে আপনারা যদি পড়েন। তা আমরা দেখতে পাই যে 1803 শকাব্দে 1 শ্রাবণ, কৃষ্ণা চতুর্দশী, বঙ্গাব্দ 1288 শুক্রবার, অর্থাৎ 15 জুলাই 1831 খ্রিস্টাব্দে কেশব আবার শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। এই যে স্টিমারে তুলিয়া নিলেন, এই তুলে নেওয়ার পর যে ঘটনা ঘটে সেটি এর আগে আমরা তার যখন আমরা এই প্রথম পর্যায়ে, যখন আমরা মনে হয় 2-3 নম্বর পর্বে ছিলাম, সেখানে আমরা তার একটি পরিচয়, 2 নম্বর পর্বে আমরা তার একটি পরিচয় দিই, মানে তার সেই সময়টার কথাটা আমরা বলেছি, কেশব সেন এবং তার সঙ্গে কারা ছিলেন সেই কথাটা বলেছি। তা আমরা এখন দেখব স্টিমারে তুলে নেওয়ার পরে, ঠাকুরকে তুলে নেওয়ার পরে কি ঘটলো। তা আজকে আমরা ইতিমধ্যে অনেকটি সময় ব্যয় করেছি, আজকে আর আমরা এই পর্যায়টা যেতে পারবো না। আমরা আগামীকাল আবার ঠিক এইখান থেকেই ঠাকুর স্টিমারে যাওয়ার পর কি ঘটলো, ঠাকুরের সঙ্গে কারা ছিলেন, ঠাকুর সেখানে কি অমৃতবাণী আমাদেরকে শোনালেন, আমরা সেইটি আমরা পড়ব এবং আমরা দেখতে পারবো এখানে যে শ্রীম কিভাবে এই ঠাকুরের কাছে আসলেন, আসতে উৎসাহিত হলেন। এর পরের দিনের আমরা, অর্থাৎ আগামীকালের আলোচনায় বা পাঠে, আলোচনা না পাঠে, আমরা সেটি জেনে নেব। আজ এই পর্যন্তই। যদি আমাদের আলোচনা ভালো লাগে, আমাদের এই পাঠ যদি ভালো লাগে, তাহলে আপনি নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। আর যারা নতুন
তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা শুধু রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি তা নয়, আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন আখ্যান, বিভিন্ন বিষয়, বিভিন্ন চরিত্র নিয়ে কথা বলছি, যা শুনলে আমাদের এই হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রকাশিত হয়, মাহাত্ম্য বুঝতে পারি, আমাদের হিন্দু ধর্মের ফিলোসফিটা আমরা বুঝতে পারি। আজ এই পর্যন্তই। আরেকটি কথা, আপনারা যারা আমাদের এককালীন কোনো অর্থ সাহায্য করতে চান, ইতিমধ্যে অনেকেই করেছেন, এরপরেও যারা করতে চান তারা থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আমাদেরকে এককালীন অর্থ সাহায্য করতে পারেন, অথবা আমাদের যে মেম্বারশিপ জয়েন বোতামটি আছে সেখানে গিয়ে আপনি আমাদের মেম্বারশিপ চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন।